হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কার কীরকম প্রিপারেশন চলছে কমেন্টে লিখে অবশ্যই জানাও। তোমাদের জন্য দেখো আবার নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 14। আজকে পার্ট 1 করবো 71 থেকে 85 নম্বর কোশ্চেন। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করোনি তারা অবশ্যই করে নাও। আর পুরোনো প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করিয়ে রেখেছি, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে ওখান থেকে দেখে নাও। কারণ WBPSC ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক PSC ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে আমরা সলিউশন করছি। এই বইয়ে দেখো 40টা প্র্যাকটিস সেট আছে, তাহলে তোমরা এই বইটা থেকে প্র্যাকটিস সেটগুলি করতে পারো। চলো প্রথম কোশ্চেন দেখে নাও। নিচের ব্যতিক্রমগুলির মধ্যে কোনটি 18 দ্বারা বিভাজ্য নয়? ঠিক আছে, অর্থাৎ কোনটা 18 দিয়ে ভাগ যাবে না সেটা তোমাকে বলতে হবে। তো দেখো 18-এর মধ্যে একটা ম্যাজিক সংখ্যা আছে, সেটা কি 2 × 9 মানে 18। তাহলে তার মধ্যে একটা ম্যাজিক সংখ্যা কি 9, আর একটা কি 2। 2 দেখো এমন সংখ্যা যেটা সবসময় কি, যেটা জোড় সংখ্যা সেটা দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, আর 9 মানে কি সমস্ত সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ এই যে ডিজিটগুলো আছে তাদের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। এখন দেখো এটা সবথেকে ইজিয়েস্ট। দেখো এটা দেখো জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও দেখো বিজোড় সংখ্যা। ঠিক আছে, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে কখনোই এটা 18 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি এটা কখনোই উত্তর হতে পারবে না। আর এগুলো দেখো আমি চেক করে দিচ্ছি। দেখো 5 আর 4 9, 6 আর 3 9, তাহলে এটাও 9 হলো যোগফল, এটাও 9 হলো, তাহলে এটা অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 5 আর 4 9 আর 6 আর 3 9, এটাও দেখো অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। 3 আর 4 7, এখানে 7 আর 5 12, 12 আর 6 হচ্ছে 18। দেখো 18কে 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাও ভাগ যেত। সুতরাং এগুলো সবগুলো 18 দিয়ে ভাগ যেত। এটা যেহেতু বিজোড়, অর্থাৎ এটা শেষে একটা বিজোড় সংখ্যা রয়েছে, সেজন্য পুরো সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। আর 18-এর মধ্যে যেহেতু 2 আছে, সুতরাং এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ এটা অঙ্ক করার কোনো প্রয়োজন ছিল না, ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি 24, 32, 36 আর 54 দ্বারা ভাগ যাবে সেটা বলেছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে বলেছে এগুলোর সঙ্গে কি যোগ করতে হবে, তোমাকে 5 যোগ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি অপশন টেস্ট করি তাহলে অপশন টেস্ট করতে পারবো। সেটা কীভাবে করতে হবে? দেখো এই 36-এর মধ্যে কি আছে, 9 আছে, অর্থাৎ আমরা দেখবো এগুলোর মধ্যে সবগুলোকে 5 যোগ করলে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। ঠিক আছে, যেগুলো ভাগ যাবে না সেটা এলিমিনেট করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে অপশন টেস্ট করতে পারো। আর তাছাড়া আরেকটা উপায় আছে, সেটা বলে দিই। সেটা হচ্ছে যেহেতু কোন ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করেছে, সুতরাং তোমরা এগুলো কী করে নেবে, লসাগু করে নেবে। দেখো এখানে কত আছে, 24 আছে, 32 আছে, 36 আছে, আর 54 আছে, 54। প্রথমে দেখো দাও 2 দিয়ে দাও, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 27 দুগুণে 54। আবার 2 দিয়ে দাও, 27 দুগুণে 54 বলছে, এটা 27কে 2 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য 27 রেখে দিলাম। 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 9 যাবে না, 27ও যাবে না। এরপরে দেখো 2 দিয়ে দাও, 3 দিয়ে যাবে না, 4কে যাবে, 2 দুগুণে 4, তারপরে 9কে যাবে না, 27কেও যাবে না, রেখে দাও। এরপরে দেখো সবগুলো কয় দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 3, 2 যাবে না, 3 3 9, 3 9 27। তারপরে দেখো আবার 3 দিয়ে যাবে, 1 যাবে না, 2 যাবে না, 3 3, 3 3 9। দেখো এবার সবগুলো মৌলিক সংখ্যা হয়েছে, সুতরাং এগুলো সবগুলো গুণ করে নিলে যেটা আসবে সেটা হয়ে যাবে তোমার লসাগু। তাহলে লসাগু কত হবে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 2, 5টা 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 5কে মানে 2কে 5 বার গুণ করলে আসে 32। ওকে, আর 3 কত আছে দেখো, 1টা 2টো 3টে আছে, 3কে গুণ করে কত আসে 27। অর্থাৎ এই 32 আর 27 যেটা গুণফল হবে সেটা হয়ে যাবে আমাদের লসাগু। ঠিক আছে, তাহলে লসাগুটা বের করে নাও। লসাগুটা কত আসছে, এই গুণ করে এটার সঙ্গে এটা 2 দুগুণে 4, এটা 3 7 21, 21 আর 4 হচ্ছে 25, 25 মানে হচ্ছে 250, আর এটা 3 দুগুণে 6, 6 মানে হচ্ছে 600। ওকে, তাহলে কত হলো, 0 5 6 2 8, 850, আর এই 7 দুগুণে 14, তাহলে 850 আর 14 হচ্ছে 864। 864 হচ্ছে এমন সংখ্যা, যেহেতু এদের লসাগু, তার মানে কি এগুলো অর্থাৎ এই 3টে দিয়ে ভাগ করা যাবে। এখন কি বলেছে, 5 যোগ করলে বলেছে, তাহলে 5 যোগ করলে মানে কি, তাহলে এই সংখ্যাটা থেকে 5 বিয়োগ করে দেবো, তবেই তো 5 যোগ করলে আবার ওই সংখ্যাটা ঘুরে আসবে, তবেই তো সবগুলো দিয়ে ভাগ যাবে। সেজন্য অ্যান্সারটা যেটা আমাদের হয়ে যাবে 864 থেকে 5 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে দেখো, 859 হবে। আর এটাই হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার, অপশন বি। ওকে, আর তোমরা যদি অপশন টেস্ট করতে চাও, আমি যেভাবে বললাম ওভাবে কিন্তু অপশন টেস্ট করে তোমরা দেখতে পারো। এরপর দেখো
এই অঙ্কটা তো মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে ইজিয়েস্ট অঙ্ক, ঠিক আছে। দেখো আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা বলে দিতে পারবো, ঠিক আছে। দেখো এখানে যেটা লক্ষ্য করতে হবে, লক্ষ্য করার বিষয়টা হচ্ছে এটা যে এই সংখ্যাগুলো কীভাবে ভেঙেছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো যে এটা কীভাবে ভেঙেছে, এটা কীভাবে ভেঙেছে, দেখো এমন দুটো সংখ্যাতে ভেঙেছে 5 6 30, এবং দেখো 6 7 42, এটা 7 8 56, এটা 8 9 72, এটা 9 10 90, এটা হচ্ছে 10 11 110, ঠিক আছে। এই ভাঙাটা কিন্তু লক্ষ্য করতে হবে, এত দূর লক্ষ্য করার দরকার নেই, শেষ দুটো লক্ষ্য করলে পরেই হবে, ঠিক আছে। মিডল ক্লাসগুলো আমাদের কোনো প্রয়োজন পড়বে না, এগুলো দরকার নেই, ঠিক আছে। একই প্যাটার্ন আছে কিনা একবার মনে মনে চেক করে নিবে, চেক করে নিলে এবার এটা কতগুলো আছে সেটা গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, কিচ্ছু অঙ্ক করার দরকার নাই, 6 উপরে লিখে দাও, 6খানা আছে। আর এই যে ভেঙেছো সেই প্রথম কার্ডটা লিখো এখানে 5, আর শেষে যেটা ভেঙে পেয়েছো কত 11, সেটা লিখে দাও। সেজন্য তো বললাম যে মিডিল যে সংখ্যাগুলো আছে সেগুলো কোনো দরকার পড়বে না, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার, প্রথম সংখ্যার প্রথমটা আর শেষ সংখ্যার শেষটা দরকার, আর কিছু না, এটা অ্যান্সার। দেখো কাটাকাটি যাচ্ছে না উপরের সঙ্গে নিচে, তাহলে 6 বাই 5 11 55, অপশন ডি এটাই হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার। দেখো এখানে যখন তুমি 6 দেখে গেছিলে অপশনে দেখো একমাত্র এই অপশনটাতেই 6 আছে, আর কোথাও নেই, সুতরাং এটা তুমি টিক দিলে দিয়ে দিতে পারতে, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যেত। এরপর দেখো x ইকাল টু 1/√2 + 1 হলে x + 1 এর মান কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে করণ নিঃসরণ করতে হবে, x ইকাল টু কি আছে 1/√2 + 1, এখানে করণ নিঃসরণ করার নিয়মটা হচ্ছে এই নিচে যেটা থাকবে সেটা একই লিখবো, খালি মিডলকার সাইনটা চেঞ্জ করে দেবো, দিয়ে সেটাকে আবার উপরে লিখবো, উপরে কি লিখবো, উপরে লিখবো √2 - 1। দেখো এটা প্লাস ছিল, এটাতে মাইনাস এখানে লিখলাম আর একটা উপরে লিখলাম। এখন যেটা হবে উপর কাটটা যেমন আছে তেমন থেকে যাবে, নিচে কাটটা কিভাবে পরিবর্তন করতে হয়, দেখো এটা a + b * a - b, অর্থাৎ a + b * a - b, তার সূত্র হচ্ছে a² - b², অর্থাৎ এই √2 এর স্কোয়ার, দেখো রুট আর স্কোয়ারে উঠে গেলে 2 পাবা, আর 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত আসবে 1, তাহলে মানে কি এই টোটালটার মান আসবে কত 1, আর 1কে এটা দিয়ে ভাগ করা যা না করাও তাই, অর্থাৎ 1ই আসবে, অর্থাৎ √2 - 1, যেমন 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কি আসবে 2 আসবে, তুমি √2 - 1কে 1 দিয়ে ভাগ করলে √2 - 1ই আসবে। এখন এইটা হয়ে গেলো x এর মান। এখন দেখো একটা দেখো এদিকে মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা কত হয়ে গেলো x + 1 ইকুয়াল টু কত হয়ে গেলো √2। দেখো ওখানে x + 1 এর মানই চেয়েছিল, সেই জন্য আমরা কি করলাম এই -1টাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে অপশন বি এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 100টি সংখ্যার গড় 35 হিসাব করা হয়, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করা হয় যে একটি সংখ্যা 53 এর স্থানে 83 ধরে হিসাব করা হয়েছে, তাহলে 83 ধরে যেহেতু হিসাব করেছে তাহলে 83 আগে বাদ দিয়ে দাও, ঠিক আছে, আর তার বদলে কত 53 যোগ করে নাও, তাহলে পরে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত আসছে 30 আসছে, -30, তাহলে এই -30 কি 100টা সংখ্যার মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে -30 যদি 100টা সংখ্যার মধ্যে ভাগ হয়ে যায় তাহলে কত করে পাওয়া যাবে, এটার সঙ্গে এটা কেটে গেল, 3কে 10 দিয়ে ভাগ মানে হচ্ছে 0.3, অর্থাৎ -0.3, তাহলে মানে কি আগে যে গড় 35 ছিল তার থেকে 0.3 কমে যাবে, অর্থাৎ 35-এর থেকে আমরা কত 35-এর পরে একটা শূন্য দিয়ে দাও, দিয়ে তার থেকে কত 0.3 বাদ দিয়ে দাও, অর্থাৎ এখানে 0.0 দিলাম কারণ বিয়োগ করতে আমার সুবিধা হবে সেজন্য। 3 আছে কয় 10, 7 10, 7 থেকে 1, 1 আছে কয় 5, 4 5 3, অর্থাৎ 34.7, অপশন দেখো কি বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি স্কুলে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 5:3, যদি 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় এবং 50 জন ছাত্রী স্কুলে আসে তবে তাদের সংখ্যার অনুপাত হয় 9:7, তবে স্কুলে কতজন ছাত্র ছিল, অর্থাৎ এই মানে কি বলবো এই যে অনুপাতের যে প্রথম অংশটা দেখছো 5, অর্থাৎ 5-এর মান বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। দেখো এটা কিভাবে করবো, এটা আমাদের জন্য একটা ক্রস পদ্ধতি আছে, ক্রস পদ্ধতি, ঠিক এরকম করবো, ঠিক আছে, আর একবার এরকম করবো, ঠিক আছে, এরকম এখানে একটা নম্বর থাকবে, এখানে একটা নম্বর থাকবে, এখানে একটা নম্বর থাকবে, ঠিক আছে, আর এখানে একটা নম্বর থাকবে, এখানে একটা নম্বর থাকবে, এই নম্বরটা হবে কমন নম্বর, মিডল নম্বরটা। দেখো আমি করছি তাহলে বুঝতে পারবে যে ক্রসটা কিভাবে কাজে লাগাই। দেখো প্রথম অনুপাতটা কত আছে 5 আর 3 আছে, সেজন্য 5 আর 3 লিখে দিলাম, তারপরে হচ্ছে 7 আর 9, এখানে 7 আর 9 বলছি, 9 আর 7 আছে, 9 আর 7 লিখে দিলাম। এখন দেখো 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় মানে -50 জন, আর যেহেতু স্টুডেন্ট 50 জন, স্টুডেন্ট বলছি সরি, ছাত্রী যেহেতু 50 জন আসে সেজন্য এটা +50, ওকে। এবার দেখো আমি কিভাবে এটা কাজে লাগাই, প্রথমে এইটার সঙ্গে এটা গুণ করবে, 5 7 35 আর 3 9 27, অর্থাৎ 35 থেকে 27 বাদ দেবে, এটা বিয়োগ করবে, বিয়োগ করলে কত আসছে দেখো 7 আছে কয় 15, 8 15, হাতে থাকে 1, 3 3 মিলে গেল 0, তোমরা কত আসলো 8, এই 8টাকে লিখে রেখে দাও। এবার উপর কার ক্রস গুণন করা হয়ে গেছে, নিচে কার ক্রস গুণন করবে, ঠিক আছে, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণন করবে, কিন্তু এখানে লক্ষ্য করো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আগে যেমন বিয়োগ করলাম এখানে বিয়োগ হবে না, এই দুটো ক্রসের গুণফলটা যোগ হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে তাই। দেখো 9কে 50 দিয়ে গুণ করলে 5 9 45 কত আসলো 450 আসলো, আর এইটার সঙ্গে এটা গুণ করলে 5 7 35 কত আসলো 350 আসলো। এখন এটা বিয়োগ করবো না আমরা, যেহেতু এখানে মাইনাস আছে বিয়োগ করতাম, সেই বিয়োগ আর এই বিয়োগে মিলিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা যোগ করে নেবো 0
5 5 10 0, হাত থেকে 1, 4 হাতে 7 রেখে 8, কত আসলো 800। এই প্রথম ক্ষেত্রে ক্রস গুণন করে যেটা আসলো আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা ক্রস গুণন করে আসলো তাদের মধ্যে সম্পর্ক হয়েছে এই 8 এর মানই 800, এটা বলবো আমরা। দিয়ে আমরা 1 এর মান বের করবো। 1 এর মান কত, 8 কে 800 দিয়ে ভাগ করলে 8 কে 8 মানে কত আসলো 100। এখন দেখো ছাত্র সংখ্যা জিজ্ঞাসা করেছে, তাহলে ছাত্র প্রথমে কত ছিল 5 ছিল, আর এটা কিসে ছিল ছাত্রী। আমাদেরকে যেহেতু ছাত্র বের করতে বলেছে তার মানে 5 এর মান বের করতে হবে। তাহলে 5 এর মান কত, 1 এর মান যেটা 100 হয়, তাহলে 1 এর জায়গায় 100, তাহলে 5 এর জায়গায় কত হবে 500, অর্থাৎ 100 × 5 = 500। অপশন সি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। এই ক্রস গুণনটা খুবই মানে একটা কি বলবো একটা ইফেক্টিভ পদ্ধতি। তোমরা এক্স ধরে করলে হয়তো করতে পারো, হ্যাঁ, কিন্তু দেখবে এটা প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর দেখো 50-এর কত শতাংশ 2টা জিজ্ঞাসা করেছে। এটা দেখো করার জন্য আমি একটা সুন্দর পদ্ধতি বলবো, যার সঙ্গে এর আছে তাকে নিচে করে দাও। 50 এর, তাহলে 50 টাকা নিচে করে দাও, যার সঙ্গে এর কথাটা থাকবে তাকে নিচে করে দাও, আর যেটা অ্যান্সার দেওয়া আছে তাকে উপরে করে দাও। দিয়ে শতকরা করার জন্য ইন্টু 100 দিয়ে গুণ করো। 50 2 × 100, 2 2 × 4, অর্থাৎ কত হবে 4% হবে। কত, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো নিশা টাকায় 2টি এবং টাকায় 3টি করে 2 প্রকারের কমলালেবু সংখ্যক কিনে মোটের ওপর তার 6% লাভ করতে সে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে সে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে বলেছে ধরে 2 প্রকার কমলালেবু সমসংখ্যক কিনে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো তার মানে কি, তার মানে সে 1 টাকায় 2টি কিনে, আবার 1 টাকায় 3টেও কিনে। ঠিক আছে, কিন্তু এই দরে 2 প্রকার কমলালেবু সমসংখ্যক কিনে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে পরিমাণটা আছে 2 আর 3, সেটাকে প্রথমে কি করতে হবে সমান সংখ্যায় পরিবর্তন করতে হবে। তাহলে সমান সংখ্যা যদি পরিবর্তন করতে যাও তাহলে এখানে নিশ্চয়ই 3 দ্বিগুণ করতে হবে, আর নিচেরটাকে নিশ্চয়ই 2 দ্বিগুণ করতে হবে। তাহলে পরে দেখো তোমার কমলালেবুর সংখ্যা যেটা সেটা চলে যাবে। যেহেতু এখানে 3 দ্বিগুণ করছো তাহলে এখানেও 3 দ্বিগুণ হয়ে যাবে, আর এখানে যেহেতু 2 দ্বিগুণ করছো তাহলে এখানেও 2 দ্বিগুণ হয়ে যাবে। এখন যেটা নতুন আমাদের স্ট্রাকচার আসবে, তোমার 3 কে 3 টাকায় 6টা কিনেছিল, আর এখানে হয়ে যাবে 2 কে 2 টাকায় কটা কিনেছিল 3 দুগুণে 6টা কিনেছিল। তার মানে কি আমরা বলতে পারি যে এবার যেটা যোগ করলাম 3 আর 2 5, ঠিক আছে, 5 টাকায় সে কটা কিনেছিল 6 আর 6 12টা কিনেছিল। ভালো করে বুঝে নাও এই জায়গাটা, 3 আর 2 5 টাকায় কটা কিনেছিল 12টা কিনেছিল, আর সে তাতে কত টাকা লাভ করেছিল 20% লাভ করেছিল। তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, ভালো করে বুঝবে। আর এটা হচ্ছে সংখ্যা, এটা কি সংখ্যা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তো 20% লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, আমি এখানে লিখছি ক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর 20% লাভ করা মানে কি 20/100, এটা হচ্ছে তার লাভ। ওকে, তো লাভ কত হবে, এটার সঙ্গে এটা কেটে গেলে 5 20 100, 5-এর সঙ্গে 5 কেটে গেলে 5 কে 5 সব কেটে গেল, তার মানে কি আসবে 1 আসবে। ক্রয় মূল্য হলো 5 টাকা আর লাভ হলো কত টাকা 1 টাকা, তার মানে তার বিক্রয় মূল্য কত বলে দাও, নিশ্চয়ই 1 টাকা বেশি হয়ে যাবে। তাহলে 5 টাকা আর 1 টাকা মিলে হয়ে গেল 6 টাকা। দেখো এখন তার মানে কি এই 6 টাকাতেই তাকে এই 12টা বিক্রি করতে হবে। ঠিক আছে, তো 6 টাকাটা কটা বিক্রি করতে হবে 12 টাকায়। এখন দেখো বলেছিল প্রতি ডজন কত টাকায় বিক্রি করতে হবে, তো 12টা মানে তো 1 ডজন, তাহলে 1 ডজন কত টাকায় বিক্রি করতে হবে 6 টাকাতেই বিক্রি করতে হবে, অর্থাৎ ওটাই উত্তর হয়ে যাবে অপশন এ। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 79 নম্বর কোশ্চেন, একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি লিখে রাখে, যদি সে পণ্যগুলি 10% ছাড়ে বিক্রি করে তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমি মনে মনে করে নিলাম যে ক্রয় মূল্য তার 100 টাকা, এখন যদি সে 10% সেটাকে বাড়িয়ে দেয় তাহলে কত হয়ে যাবে 110 টাকা, আর এটাই হয়ে যাবে আমার কি মূল্য ধার্য মূল্য। এবার কি করলো সে কাস্টমারদেরকে মানে অ্যাট্রাকশন দেওয়ার জন্য সে কি করলো 10% ছাড় দিয়ে দিল। ছাড় কোথা থেকে হয় সবসময় ধার্য মূল্য থেকে হয়, তো 10% যদি ছাড় দিয়ে দেয় তখন আমি এখানে ক্যালকুলেশন করছি, দেখো 110 টাকাতে 10% ছাড়, তাহলে 10 বাই নিচে 100, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, তখন ক টাকা ছাড় দিল 11 টাকা ছাড় দিল। তাহলে আমার কাছে ধার্য মূল্য কত ছিল 110 টাকা, তাহলে সে যদি 11 টাকা ছাড় দিয়ে দেয় তাহলে এখন যেটা বিক্রয় মূল্য সেটা কত হয়ে যাবে, দেখো বিক্রয় মূল্য হয়ে যাবে 110 টাকা ধার্য করেছিল তার থেকে 11 টাকা ছাড় দিয়ে দিল, তার মানে হয়ে গেল ক টাকা 99 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য, আর কিনেছিল ক টাকায় 100 টাকা। তাহলে দেখতেই পাচ্ছ যে সে যদি 100 টাকা কিনে 99 টাকা বিক্রি করে তাহলে ডান হাত আর 1% কি হলো ক্ষতি হয়ে গেল। ওকে, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1 টাকার 1 মাসের সরল সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে 1 পয়সা আছে, তার মানে এই 1 টাকাটাকে আমরা কি মনে করে নেবো 100 পয়সা মনে করে নেবো। ঠিক আছে, কোশ্চেনটাকে আমরা চেঞ্জ করে নেবো, টাকাটা থাকবে না 100 পয়সা। তাহলে দেখো আই ইজ ইকাল টু পি আর টি বাই 100 এর যে সূত্রটা আছে সেখানে বসে দাও। 1 পয়সার যে সুদ, তাহলে এই আয়ের জায়গায় 1 বসে দিলাম, আর আসল কত 100 পয়সা ইন্টু সুদের হার আমাদেরকে বের করতে হবে, সেজন্য 8 টাকা রেখে দেবো ইন্টু 1 মাস। 1 মাস মানে কি দেখো 1 মাস, 1 মাস মানে হচ্ছে 1/12 বছর, কারণ আমাকে মাসকে 12 দিয়ে ভাগ করে কি হয় বছর হয়ে যায়, সেজন্য এটা 1 আর 12টা কোথায় রেখে দেবো আমরা নিচে, আর ফর্মুলায় সবসময় কি পাবো একটা 100 পাবো।
100 সঙ্গে 100 কাটান, এই 12 আর এই 1 গুণ করলে 12 কে 12, তার মানে আর এর মান কত হয়ে গেল 12%, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো কোনো মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত জিজ্ঞাসা করেছে। দেখো 4% মানেটা কি, 4% মানেটা হচ্ছে তোমার 1/25, কারণ 4 25 100 হয়, সেজন্য 1/25। এইটার মানেটা হচ্ছে এই 25 টাকা হচ্ছে তোমার আসল, আর তাতে সুদ হয় কত টাকা 1 টাকা। তাহলে 25 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা বেড়ে গেলে কত টাকা হবে 26 টাকা হবে, অর্থাৎ তোমার 25 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে সেটা বেড়ে যাবে কত 26 টাকা, সেটা 1 বছরে। দ্বিতীয় বছরে একই ঘটনা ঘটবে, 25 টাকা থাকলে সেটা বেড়ে যায় কত হবে 26 টাকা হবে, আর 2 বছর ইফেক্টিভ যেটা রেজাল্ট সেটা হচ্ছে 25 25 625 টাকা তোমার কাছে যদি থাকে, সেটা 26 26 কত হয় 676 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার আসল, আর এটা হচ্ছে সুদ আসল, ঠিক আছে। এখন দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা লক্ষ্য করো, বলেছে কোন মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত জিজ্ঞাসা করা যায়। অর্থাৎ আমাদের এটা সুদ আসল দেওয়া আছে, এটা কি দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে। তাহলে সুদ আসল আমাদের কত 676, তাহলে এই 676 মানই হচ্ছে 1352, 2 দিয়ে সুন্দরভাবে কেটে যাচ্ছে, অর্থাৎ 676 ডবল হচ্ছে 1352। তাহলে 1 এর মান যদি 2 হয় তাহলে এই 625 এর মান কি হবে ডবল করে দিতে হবে, তবে আমরা আসল পাবে। তাহলে 1 এর মান যদি 2 হয় তাহলে 625 এর মান কত হয়ে যাবে 625 ইন্টু 2 ইকুয়াল টু 600 600 1200 আর 25 দুগুণে 50, মানে 1250 টাকা। এটা হয়ে যাবে আমাদের আসল, অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো এ এবং বি একটি কাজ একা একা সম্পূর্ণ করে যথাক্রমে 25 দিন ও 20 দিনে, তারা একসঙ্গে 5 দিন কাজ করলে কত অংশ কাজ এখনো বাকি থাকবে জিজ্ঞাসা করেছে। তো দেখো এ আছে, এখানে বি আছে, একজন 25 দিনে করে আর একজন করে 20 দিনে, 20 ডেজ। এই দুটোর লসাগু করে নাও, কত আসছে 100, তাহলে এটা হয়ে গেল টোটাল কাজের পরিমাণ। 4 25 100, 5 20 100, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে গেল 4 আর 5 9, সেটা কদিনে একদিনে, 4 আর 5 9 হয়ে গেল একদিনে কাজ করে। তাহলে কতদিন কাজ করেছিল তারা 5 দিন, তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করে নেবে 5 9 45 ইউনিট কাজ করে নেবে। কত ইউনিট কাজ ছিল বলো 100 ইউনিট ছিল, তার থেকে যদি তুমি 45 ইউনিট কাজ করে নাও তাহলে এখন আর কত আছে 55 ইউনিট আছে। এখন দেখো 55 ইউনিট আছে আর টোটাল কাজ কত 100, তাহলে এতটুকুই কাজ, এত অংশ কাজ বাকি আছে। 5 11 55 আর 5 20 100, মানে 11/20, অর্থাৎ এতটুকু কাজ বাকি আছে, অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 83 নম্বর কোশ্চেন কি বলেছে, এ বি এবং সি তিনটি পাইপ একসাথে একটি চৌবাচ্চা ভর্তি করে। দেখো এখানে এ আছে, এখানে বি আছে, সি আছে, কত ঘন্টায় 6 ঘন্টা ভর্তি করে। যদি পাইপ তিনটে একসঙ্গে 2 ঘন্টা চালানোর পরে সি পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে এ ও বি পাইপ বাকি অংশ ভর্তি করে আরও 7 ঘন্টায়। মানে ছবিটা আমি যদি একটু আঁকি ডায়াগ্রাম, এখানে এ প্লাস বি প্লাস সি ছিল, তারপরে এইখানে এসে সিটাকে বন্ধ করে দেওয়া হলো। সিটাকে যদি এখানে বন্ধ করে দাও, ক্লোজ করে দাও, তাহলে এখানে বাদবাকি কি আছে বলার, আর এ আর বি করেছে, সে এ আর বি বাকি কাজ বলছে, বাকি যে ট্যাঙ্কের মানে জল ভর্তি করেছে সেটা হচ্ছে 7 ঘন্টায়, ঠিক আছে। তার আগে এইটুকু তারা কত ঘন্টা 2 ঘন্টা কাজ, মানে 2 ঘন্টা জল ভর্তি করেছে। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে টোটাল কাজটা 6 ঘন্টায় করতে পারে, আর করেছে ক ঘন্টা 2 ঘন্টা করেছে। তার মানে এই টাইম বাই টাইম করলে যেটা আসে সেটা হচ্ছে কাজের পরিমাণ, অর্থাৎ 2/6, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 1/3, তার মানে কাজ হয়ে গেছে। ওকে, তাহলে 1/3 যদি কাজ হয়ে থাকে তাহলে বাকি আছে কত, টোটাল কাজ 1 অংশ যদি হয় তাহলে 1 - 1/3 সমান 2/3 কাজ বাকি আছে। আর এই 2/3 কাজটা কে করেছে, এ বি করেছে। তাহলে এ বি 2/3 অংশ করে কত ঘন্টায় 7 ঘন্টায় করে, তাহলে 1 অংশ করে কত ঘন্টায় 7, 3টা উপরে গুণ হয়ে যাবে, মানে 3 7 21 আর 2টা নিচে চলে আসবে 2, অর্থাৎ 21/2 করে, এত আওয়ারে করে বা এত ঘন্টায় করে কে এ আর বি 21/2 ঘন্টায় করে। এখন দেখো এদের যদি লসাগু করে নিই তাহলে ট্যাঙ্কির যে ক্যাপাসিটি, অর্থাৎ ট্যাঙ্কে কত লিটার জল ধরে সেটা চলে আসবে। দেখো 6 আর 21/2 এর লসাগু কত হবে 42 হবে। কি করে করবে, দেখো 6 আর 21 এর কি করবে লসাগু করবে, সেটা উপরে লিখবে, আর 2 আর 6 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 আর 2 এর গসাগু করবে। 1 আর 2 এর কি হবে গসাগু, 6 আর 21 এর লসাগু হচ্ছে 42 আর 1 আর 2 এর গসাগু হচ্ছে 1, তাহলে 42/1 হয়তো 1 আমি লিখিনি। এবার দেখো 6 7 42, তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7, আর এ বি এর এফিসিয়েন্সি কত হবে, এই 42কে 21/2 দিয়ে ভাগ করতে হবে। এই সরি এই 2টা থুই দাও, 2টা রেখে দাও, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, 21 দুগুণে 42, তাহলে এটাও 2টা উপরে চলে যাবে, 2 দুগুণে 4, অর্থাৎ এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত
4, আর এ বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7, তাহলে নিঃসন্দেহে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। ওকে, এখন দেখো কি বলেছে, তবে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে, তাহলে কত ইউনিট ভর্তি করতে হবে? 42 ইউনিট ভর্তি করতে হবে টোটাল। আর সি কত ইউনিট করে ভরে? 3 ইউনিট করে ভরে, 3 14 42, অর্থাৎ 14 ঘন্টা সময় লাগবে। অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, একটি ট্রেন 10 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে। ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমে সমদূরত্ব যেতে কত সময় লাগবে তা জিজ্ঞেস করেছে। দেখো এখানে আমরা যেটা করবো আগে প্রথমে, সেটা হচ্ছে এই যেখানে 12 মিনিটে যাই 10 কিমি, এখান থেকে আমরা বেগটা বের করে নেব। দেখো তাহলে 12 মিনিট মানে কি? 12 মিনিট মানে হচ্ছে 12কে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাহলে 12/60, এত কি হয়ে যাবে? এটা ঘন্টা হয়ে যাবে। 5 12 60, তাহলে 1/5 আসলো, কত আসলো? 1/5 আওয়ার। এখন দেখো 10 কিমি যদি যাই, ভালো করে বুঝবা, 10 কিমি যদি যাই তাহলে 10 কিমিকে আমরা টাইম দিয়ে ভাগ করছি। টাইম দিয়ে ভাগ করলে কি চলে আসবে? এটা বেগ চলে আসবে, 5টা উপরে উঠে যাবে, 5 10 50 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে বেগ। তো এখন দেখো বেগ কত কমে গেছে? 5 কমে গেছে, তাহলে 5 যদি কমে যায় তাহলে এখন বেগ কত? 45, আর ডিস্টেন্স কত যেতে হবে? 10 কিমি যেতে হবে, অর্থাৎ এতটা টাইম লাগবে আওয়ার। নতুন টাইম যেটা কত সময় লাগবে সেটা হচ্ছে, ওই ডিস্টেন্সটা তো একই আছে 10, আর নতুন বেগ 5 কিমি কমে গেছে বলে 45, অর্থাৎ আমরা কী করলাম? এখানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলাম, আর ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে পরে যেটা বের হয়, সরি ডিস্টেন্সকে টাইম বলছি, ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে টাইম, অর্থাৎ যেটা আমাদের বের হবে টাইম। কাটে করার চেষ্টা করো, 5 2 10, 5 9 45, অর্থাৎ কত আসলে আমার? 2/9। ঠিক আছে, এবার 2/9টাকে দেখো আমরা 60 দিয়ে গুণ করবো, তাহলে এবার কী বেরোবে? এখান থেকে মিনিট বেরোবে, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 3 3 9, আর 3 20 60, তাহলে কত হচ্ছে? 20 দুগুণে 40/3, পূর্ণ ভাঙো, 3 13 39, তাহলে 1/3, 13 পূর্ণ 1/3, অর্থাৎ 13 মানে হচ্ছে 13 মিনিট থাকলো, এটা 13 মিনিট, আর 1/3কে আবার আমরা সেকেন্ডে প্রকাশ করবো, তাহলে 1/3কে আমরা কয় দ্বিগুণ করবো? 60 দ্বিগুণ করবো, 3 20 60, তার মানে কত আসলো? 20 সেকেন্ড আসলো। তার মানে ওখানে 13 মিনিট আগে থেকে ছিল, আর তার সঙ্গে আর এক্সট্রা কত হলো? 20 সেকেন্ড। ওকে, অর্থাৎ 13 মিনিট 20 সেকেন্ড, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। কোথায় আছে দেখো? অপশান বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একজন সাঁতারু স্রোতের দিকে সাঁতার কেটে 30 কিমি গিয়ে আবার আগের অবস্থানে স্রোতের বিপরীত দিকে ফিরে আসে 8 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। এটার মানেটাকে জেনে নাও। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ, মানে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 1, তখন নৌকার বেগ হচ্ছে 4, অথবা যদি আমরা কে ধরে বলি বা এক্স ধরে বলি, তাহলে এর বেগ হচ্ছে এক্স, এর বেগ হচ্ছে 4x। এটা হচ্ছে নৌকার বেগ, আর এটা হচ্ছে স্রোতের বেগ। এখন দেখো 30 কিমি একবার অনুকূলে গেছে, একবার প্রতিকূলে গেছে, তো অনুকূলে যায়, তাহলে এবার কী হবে? এটা আমি লিখে দিই এখানে একটু, এটা হচ্ছে নৌকা। ওকে, নৌকা হচ্ছে তোমার 4x, আর স্রোত কত? স্রোত হচ্ছে শুধু x, যেহেতু একটা অপরটার 4 গুণ। তাহলে যেহেতু অনুকূলে যখন যাবে তখন কী হবে? ব্যাগ যোগ হয়ে যাবে, 4 রেখে 5x হয়ে যাবে। ওকে, প্লাস এই 30 থাকলো, যখন বিপরীত দিকে যাবে অর্থাৎ প্রতিকূলে যাবে তখন 4 থেকে 1 বাদ, মানে 3x। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে কী করলাম? এই ডিস্টেন্সটাকে এখানে বেগ দিয়ে ভাগ করলাম, তাহলে টাইম পাবো। এখানেও দেখো ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করলাম, এসব টাইম বলছি, বেগ দিয়ে ভাগ করলাম, তাহলে এখানেও টাইম পাবো। এই টাইম আর এই টাইম যোগ করি তো টোটাল 8 ঘন্টা লেগেছে। ঠিক আছে, সেই জন্য এই দুটো ইকুয়াল টু কত হয়ে গেল? 8 ঘন্টা হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা কেটে দাও, 3 10 30, 5 6 30, ওপরে দেখো 6 আছে, ওপরে কত আছে? 10, আর এখানে x দু জায়গাতে আছে, তাহলে মানে কি x লসাগু হয়ে গেল। তাহলে উপরে কত হয়ে গেল? এই 6 আর 10 কত হয়ে গেল? 16, ইজিক্যাল টু কত হয়ে গেল? 8, 8 দুগুণে 16, তার মানে x এর মান যেটা হয়ে গেল সেটা হয়ে গেল 2। এখন তোমাকে কি জিজ্ঞাসা করেছে? স্রোতের বেগ জিজ্ঞাসা করেছে, আর x মানেই তো স্রোতের বেগ, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে x এর মান যেহেতু 2 বেড়েছে, তাহলে x এর মানই তো স্রোতের বেগ, তাহলে x ইকুয়াল টু 2 বেড়ে গেল, অর্থাৎ 2 কিমি পার আওয়ার। অপশন কোথায় আছে দেখো? বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ কি অফ ম্যাথস দেখতে থাকো এবং প্রিপারেশন নিতে থাকো।